গল্পের বাক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বুদ্ধদেব গুহের লেখা একটি উপন্যাস খেলা যখন। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। গড়িয়াহাটার মোড়ে বাস থেকে নামতেই দেখলাম 6:30 বেজে গেছে। বুকটা ধক করে উঠল, কারণ রিহার্সাল শুরু হয়ে যাবার কথা ঠিক 6:30। মোড় থেকে হেঁটে যেতে ভিড় ঠেলে অন্তত মিনিট 5 সময় লাগবে। খুব তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলাম। মাঝে মাঝে সত্যি খুব রাগ হয়। গানের স্কুলে গান শিখব, তাতেও এত কড়াকড়ির কোনো মানে হয়? সুনীলদার তত্ত্বাবধানে রিহার্সাল। তাড়াতাড়ি দূরদার করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখলাম রিহার্সাল শুরু হয়ে গেছে। ঘরে বাইরে চটির সমুদ্র। কোনো রকমে তা পার হয়ে চোর চোর মুখ করে ছেলেদের ঠেলে ঠুলে এক কোণায় গিয়ে বসলাম। এক পাশে ছেলেরা বসেছিল, অন্য পাশে মেয়েরা। সুনীলদা গাইতে গাইতেই চোখ দিয়ে একবার আমাকে চাবুক মেরে অস্থায়ী শুরু করলেন। বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর, দ্রব জীবন ঝরিবে ঝড় ঝড় নির্ঝর তব পায়ে। গানটার ধরা ছাড়া ও ছোঁড়ার কাজ রীতিমতো কঠিন। মনোযোগ দিয়ে সুনীলদার গান শুনতে লাগলাম। সুনীলদার গলা একেবারে সুরে বসানো, বড় নির্দ্বিধায় শুদ্ধ কোমল পর্দা ছমছম করে ছুঁয়ে জানুনি। সুনীলদা অন্তরা ধরেছেন। এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল তার দিকে। তাকে এর আগে আমি কখনো দেখিনি, কিংবা হয়তো দেখেছি, লক্ষ্য করিনি। না, বোধহয় দেখিনি। দুদিকে দুই বিনুনি ঝুলিয়ে একটি বাসন্তী রঙা শাড়ি পরে, দোকানে দুটি রক্ত করবীর দুল পরে সে বসেছিল। কপালের ওপরে যেখানে চুল শুরু হয়েছে সেখানে একটা কাঁটা দাগ। মুখ নিচু করে সে বসেছিল আসন কেটে। তার বসার ভঙ্গির মধ্যে, তার চোখের উদাসীনতার মধ্যে কি যেন কি ছিল, যা আমাকে হঠাৎ চমকে দিল। এমনভাবে আর কোনো কিছু দেখেই আমি এর আগে চমকাইনি। তার চারপাশের এই ঘন সন্নিবিষ্ট ছেলে মেয়েদের ভিড়ে তাকে আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ বলে মনে হচ্ছিল, কিন্তু ভালো করে চাইতেই বুঝতে পারলাম সব কিছু মিলিয়ে তার সমর্পণী উদাসীন ছিপছিপে অস্তিত্বে কোন এক আশ্চর্য অসাধারণত্ব এলে বেলে অবহেলায় আরোপিত হয়েছিল। আমার বুকের মধ্যে যেন কিরকম করছিল। চোখ নামিয়ে সকলের সঙ্গে কোরাস গাইছিলাম। কিছুক্ষণ পর সুনীলদা হঠাৎ গান বন্ধ করে ভুরু কুঁচকে বললেন, কে কে কোনজন? আমরা সকলেই চোখ তুলে তার দিকে তাকালাম। উনি তর্জনী তুলে আমার দিকে দেখিয়ে বললেন, তুমি তুমি তুমিও একেবারে ইউটিউব ব্রুটাসের মতো। আমি তখন অন্য জগতে অবস্থান করছিলাম। অবাক হয়ে শুধলাম, কি? সুনীলদা বললেন, বেসুরো হচ্ছে, বেশ বেসুরো। মন দিয়ে খোঁজখাজগুলো তুলো, বুঝলে রাজা? মুখ নিচু করে রইলাম। কর্ণমূল গণ্ডমূল সব লাল হয়ে গেল। ঘর ভর্তি ছেলেমেয়েদের সামনে কি বেইজ্জত। আর চোখে মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে না বটে, কিন্তু তার পুরিয়া ধানিশ্রী চোখে একটা দারুণ দুষ্ট হাসি স্থির হয়ে আছে। বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত। এই গানের পর একে একে কোরাসের আরো অনেক গান তোলা হলো। দু একটা ডুয়েটও ছিল। এমন সময় সুনীলদা তার দিকে চেয়ে বললেন, ধর খুকি। সুনীলদা হারমোনিয়াম বাজালেন। সেই খুকি শুরু করল, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। গানটা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মন বলতে লাগলো, এমন গান আমি আর আগে শুনিনি। তার অল্প বয়সী চিকন গলার স্বরে
কি যেন কি ছিল, জল তরঙ্গের মতো, ভোরের পাখির ডাকের মতো, বুকের মধ্যের নিঃশব্দ অথচ স্পষ্ট কান্নার মতো। আমার মনের মধ্যে এতদিন যত কিছু অধন্য ছিল, অধন্য থাকত চিরদিন, সে সব কিছুকে তার গান ধন্য করে তুলল। যতক্ষণ না গান শেষ হয় আমি মুখ নিচু করে মহাবিষ্টর মতো গানটা শুনছিলাম। গান শেষ হতেই মুখ তুলে তার দিকে চাইলাম। সে সংকোচহীন সরল চোখ মেলে তাকিয়েছিল, কিন্তু আমার চোখে মুখে একটা বিরক্তি ফুটে উঠল। পরক্ষণে সে মুখ নামিয়ে নিল। রিহার্সাল শেষ হলো, আমিও প্রায় শেষ হয়ে গেলাম, অথবা শুরু হলাম, বুঝতে পারলাম না। সকলে একে একে চলে গেল। সুনীলদার নিচে গিয়ে মুরারির বানানো 4টে ডিমের এক মস্ত বড় অমলেট খেতে লাগলেন। সুনীলদা ডিম খেতে খুব ভালোবাসতেন, কিন্তু আমি তখনও বসেই রইলাম একা একা। অনেকক্ষণ পর যখন সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি নেমে, সুনীলদা দেখতে পেয়ে বললেন, কি হে, রাগ হয়েছে নাকি? আমি হাসলাম, বললাম, না না। মনে মনে বললাম, হয়েছে বিলক্ষণ, তবে আপনার উপর নয়। সেদিন খাওয়া দাওয়ার পর নিজের ঘরে অনেকক্ষণ আয়নার সামনে বসে নিজেকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিরীক্ষণ করলাম। আমার মুখে কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু আমার চোখে চোখ পড়লে কেউ বিরক্ত হয়ে ভুরু কুঁচকাবে এমন কোনো কদর্যতা বা বৈকল্যও দেখতে পেলাম না আয়নায়। সেদিন রাতে ভালো ঘুমোতেই পারলাম না। তার গান শুনলাম এই মাত্র। সে কে? তার বাবার নাম কি? সে কোথায় থাকে? কিছুই জানা হলো না। যদি জানতেও পেতাম যে সে কে। পরদিন অফিসে গিয়েই নরিদাকে ফোন করলাম, মানে ফোন না করে পারলাম না। নরিদা আমার চেয়ে বয়সে বড় ছিল, ভালো গান গাইতো, সবসময় ফিটফাট ফুলবাবুটি। আমরা গানের স্কুলে একই ক্লাসে ছিলাম। নরিদা আমাকে খুব স্নেহ করত। নরিদাকে শুধলাম, নরিদা, কাল জগতে আনন্দযজ্ঞে গাইল সে মেয়েটি কে জানো? নরিদা বলল, কেন, সে গান শুনে তোমার এত নিরানন্দ কেন? আমি বললাম, বলো না কে। নরিদা হাসল, বলল, আলাপ করার অসুবিধে নেই, ওদের বাড়িতে চলে যেতে পারো, ওরা খুব উদার, খুব ভালো পরিবার। আমি বললাম, মহা মুশকিল তোমাকে নিয়ে, বাড়িটা কোথায় তাই বলো না, ওর নাম কি, ওর বাবার নাম কি? নরিদা ফোনে খুব হাসতে লাগল, বলল, তোমার অবস্থা খুব খারাপ দেখছি। আমি বললাম, প্লিজ বলো। নরিদা বলল, ওর নাম বুলবুলি, ওর বাবাকে তুমি দেখেছ? আমি অবাক হলাম, বললাম, কোথায়? নরিদা বলল, আমাদের স্কুলের গৃহপ্রবেশের দিন সকালবেলা এসেছিলেন, মনে আছে? একটা কালো ফিয়াট গাড়ি থেকে নামলেন, হাওয়াই শার্ট পরা, হাতে স্টেট এক্সপ্রেসের টিন। বিজুদা গিয়ে হাত ধরে নিয়ে এলেন, মনে আছে? তুমি আমাকে জিজ্ঞেস করলে এ ভদ্রলোক কে, মনে নেই? বুলবুলি ওর মেয়ে, রূপের বোন এবং বিজুদার ভাইজি। আমি বললাম, সর্বনাশ। নরিদা খুব হাসতে লাগল, বলল, কেন, সর্বনাশ কেন? আমি বললাম, না কিছু না, বলে ফোন ছেড়ে দিলাম। বিজুদার সামনে দাঁড়িয়ে কথা বলতেই আমার ভয় করে, বোধহয় অনেকেরই করে। যদিও তিনি আমার জ্যাঠামশাই নন, আমার অ্যাকাউন্টেন্সির প্রফেসর সাহা সাহেবও নন। নেহাত শখ করে যেখানে গান শিখতে যাই তিনি সেখানে সর্বে সর্বা। ভয় পাবার কোনো সঙ্গত কারণও নেই, কিন্তু কেন জানি না ভীষণ ভয় হয়, কারণ না থাকলেও ভয় করে। সে যে বিজুদার ভাইজি, একথা শুনেই মনে মনে ঠান্ডা মেরে একেবারে কুঁকড়ে গেলাম। আমি নির্ভয়ে বাঘের সামনে দাঁড়াতে পারি, কিন্তু বিজুদার ভাইজিকে ভালো লাগার মতো দুর্বিপাকে যেন আমাকে কখনো না পড়তে হয়। মনে মনে এই কথাই বারবার নিজেকে বোঝাচ্ছিলাম।
রূপদাকে আমি চিনতাম, মানে জাস্ট চিনতাম, এই পর্যন্তই। চেহারাটা দারুণ ছিল, আর্টিস্ট, ভালো গান করতেন, অভিনয়ও ভালো করতেন। বাল্মীকি প্রতিভায় প্রত্যেকবার বাল্মীকি হতেন। স্টেজে যখন তিনি মেকআপ নিয়ে বাল্মীকির সাজে খড়গ হাতে দাঁড়াতেন, তখন উইংস থেকে তার কাটা কাটা শার্প মুখে রঙিন আলো এসে পড়ত, আর উনি গাইতেন, রাঙা পদযুগে প্রণমিগ ভবতারা, আজিয়ে নিশীতে পুজিব তোমারে তারা। তখন রূপদার প্রতি এক দারুণ স্তুতিতে আমার সমস্ত ছেলেমানুষি মন ভরে যেত। তাই তাঁর বোন সে, একথা শুনে খুব ভালো লাগলো। সবই ভালো, একমাত্র অসুবিধা বিজুদা। বিজুদার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসত। মনে আছে, দূর থেকে এক ভদ্রলোক গান শিখতে আসতেন। উনি আমাদের ক্লাসেই ছিলেন। ভদ্রলোক পায়জামা পাঞ্জাবি পরে, সেলুনে চুলটুল কেটে, ঘাড়ে খুব করে সুগন্ধি পাউডার মেখে একদিন ক্লাসে এলেন। ক্লাসের পর বিজুদা বললেন, দেখুন, এটা একটা শিক্ষায়তন, এখানে এভাবে আসবেন না। তিনি বললেন, তার মানে? আমি কি পয়সা দিয়ে গান শিখি না? আমি এখানে গান শিখতে আসি, আর কিছু করতে নয়। তাছাড়া আপনি কি আমার লোকাল গার্জেন, না আমি কিন্ডার গার্ডেনের শিশু যে আমি কি পড়ে আসবো না আসবো তা আপনি বলে দেবেন? বিজুদা বললেন, আপনার সঙ্গে তর্ক করতে চাই না। এরকমভাবে পায়জামা পরে এলে আপনাকে গান শেখানো হবে না, আপনাকে স্কুল ছেড়ে দিতে হবে। তিনি বললেন, কলকাতায় কি গানের স্কুলের অভাব? ছেড়ে দিলে আমার কোনোই ক্ষতি নেই, ক্ষতি আপনার। আমার মাইনেটা স্কুলে জমা হবে না। বিজুদা বললেন, শুধু মাইনের বিনিময়ে আমরা কাউকে গান শেখাই না। আপনার মতো ছাত্রের জন্য স্কুল নয়। আপনার এ মাসের মাইনেও ফেরত নিয়ে যাবেন, আপনি আর আসবেন না। এই ঘটনা নিয়ে ছেলেদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। অনেকেই বলেছিল যে এটা বাড়াবাড়ি। আজ বিজুদা নিজেই সবসময় পায়জামা পাঞ্জাবি পরেন, কিন্তু যখনই পেছনে ফিরে চাই তখনই মনে হয় সেই ঘটনাটা একটা নিছক পায়জামা ঘটিত সামান্য ঘটনা ছিল না। সেই গানের স্কুলের মিলিটারি নিয়মানুবর্তিতা, গোঁড়ামি, বাড়াবাড়ি, এসবের কথা এখন মনে পড়লে বারবার মনে হয় যে বিজুদার মতো দু চারজন লোক আমাদের শিক্ষাক্ষেত্রে থাকলে দেশের ছেলে মেয়েদের বোধহয় ভালো ছাড়া খারাপ হতো না। বিজুদাকে ভয় করতাম, সবসময় একটা দূরত্ব রেখে চলতাম, কিন্তু আমার ভীষণ ভালো লাগতো বিজুদার স্ত্রীকে। উনি আমাদের সকলেরই বৌদি ছিলেন। উনি যখন গরমের দিনে গা ধুয়ে ছাপা শাড়ি পরে বিকেলে স্কুলে ঢুকতেন, তখন কেন জানি না ভালো লাগায় মন ভরে যেত। সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত ওর চেয়ে বেশি রমণী সুলভতা কোনো রমণীর মধ্যে দেখিনি। ওর চেহারা, কথা বলা, গান গাওয়া সব মিলিয়ে উনি যখনই আমাদের মধ্যে থাকতেন, কোনো ব্লক প্রোগ্রামের মহড়ায় বা সরস্বতী পুজোয়, দুপুরের খিচুড়ি আসরে, ওর নরম মেয়েলি ব্যক্তিত্ব আমাদের সকলকেই এক দারুণ ভালো লাগায় ভরিয়ে দিত। যে কদিন সমাবর্তন উৎসবের মহড়া চলল, ততদিন আমার সেই গায়িকাকে রোজই দেখতে পেতাম। কিন্তু এক মহড়া এবং অন্য মহড়ার মধ্যের ঘটনাবিহীন দিনগুলোতে ওকে একবার দেখবার জন্য ভীষণ ছটফট করতাম, অথচ দেখার উপায় ছিল না। আমি এমন সপ্রতিভ ছিলাম না যে শটান রূপদাদের বাড়ি গিয়ে উপস্থিত হই। উপস্থিত হলেও ব্যাপারটা বোকা বোকাই হতো। ওর বাবার সঙ্গেই হয়তো দেখা হয়ে যেত, অথবা রূপদার সঙ্গে। রূপদা বলতেন, কি ব্যাপার তুমি হঠাৎ? আমি বলতাম, এই কাছে এসেছিলাম, তাই ভাবলাম ঘুরে যাই। রূপদা বলতেন, আমি যে এক্ষুনি অফিসে বেরোচ্ছি, আর একদিন এসো কেমন, ছুটির দিনে। আমি বলতাম, আচ্ছা। তারপর নিজের ঠোঁট নিজে কামড়ে নিজেকে অভিশাপ দিতে দিতে হয়তো বাড়ি ফিরে আসতাম। তার চেয়ে এই ভালো। অনেকদিন পর পর তাকে একবার দেখা, তারপর না দেখার দিনগুলোতে তার কথা ভেবে কাটানো। তাছাড়া অন্য মুশকিলও অনেক ছিল। যেদিন গানের স্কুলে ভর্তি হলাম, মা বললেন,
দেখিস তুই যা ক্যাবলা, আবার প্রেমে টেমে পড়িস না যেন। তোর নামে যেন কারো চিঠি টিঠি না আসে, ফোন টোনও যেন কেউ না করে। এরকম অনেক প্রিকন্ডিশন শিরোধার্য করে আমি গান শিখতে গেছিলাম। যদিও ছেলেদের ক্লাস ও মেয়েদের ক্লাস আলাদা আলাদা হতো। আমাদের বাড়িতে প্রেম ব্যাপারটা কুষ্ঠ রোগের চেয়েও ভয়াবহ ছিল। বাবা এসব ব্যাপারে কোনো আলোচনা কখনো করতেন না। তবে বাবা একবার নিরুৎসাহ ব্যঞ্জক চোখে তাকালেই আমার বুকের রক্ত হিম হয়ে যেত। যা কিছুই বলবার আমাদের মাই বলতেন বাবার নাম করে। তার মধ্যে বাবার বক্তব্য কতখানি ছিল সে সম্বন্ধে বাবার নিজের স্বার্থেই তদন্ত হওয়া উচিত ছিল। কিছু হলেই অথবা মার মনোপুত নয় এমন কিছু হব হলেই মা বলতেন, বাবা জানলে আর রক্ষে রাখবেন না। সেই অরক্ষিত অবস্থাটার প্রকৃত স্বরূপ যে কি সে সম্বন্ধে আমার অথবা ভাই বোনেদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে সেটা গিলোটিনের চেয়ে যে কিছুমাত্র ভালো নয় সে সম্বন্ধেও আমাদের মনে সন্দেহের অবকাশ ছিল না। সুতরাং একজনের ভালো লাগার আনন্দটাকে গিলোটিনের ভয় সবসময় ব্লটিং পেপারের কালির মতো শুষে নিত। দেখতে দেখতে আমাদের সমাবর্তন উৎসব এসে গেল। আশুতোষ কলেজের হলে সময় মতো ধুতি পাঞ্জাবি পরে আমরা সকলে উপস্থিত হলাম। মেয়েরা সবাই সাদা জমি সবুজ পাড়ে শাড়ি পরে এসেছিল। সেদিন আর কে কে গিয়েছিলেন ভালো মনে নেই, তবে তরিতা গিয়েছিলেন। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। গানটা এখনো কানে লেগে আছে। রূপদা যেন কার সঙ্গে ডুয়েট গেয়েছিলেন, বোধহয় ইলা সেনের সঙ্গে। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ। তারপর গিয়েছিল সে। আমি যদিও শুধু কোরাসে ছিলাম সেবার এবং সারা জীবন তাই থাকবো জানতাম, তবু আমাকে বসতে বলা হয়েছিল প্রথম সারিতে অন্য অনেকের সঙ্গে। রূপদা তরিতদা সব প্রথম সারিতেই বসেছিলেন। তাই গাইবার পালা যখন এলো তখন সে মেয়েদের মধ্যে থেকে এগিয়ে এলো লঘু পায়ে, এসে তার ছিপছিপে সুগন্ধি শরীরে আমাদের পাশে এসে বসল। তাকে আমার এত কাছে বসতে দেখেই আমার ভারী আনন্দ হচ্ছিল। সেই গানটি গাইল সে একক, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গানের রেশ শ্রোতাদের মধ্যে ছড়িয়ে গেল, ছড়িয়ে থাকল, এবং ওর গান যে সকলকে মুগ্ধ করল এই জানাটা আমাকে এক দারুণ অনধিকারীর গর্বে গর্বিত করে তুলল। ও গান গেয়ে উঠে পেছনে যাবার সময় আমার হাঁটুর সঙ্গে ওর পা লেগে গেল। অনেকক্ষণ আমি আর হাঁটু নাড়ালাম না একটু। যেমন আসন করে বসেছিলাম তেমন পদ্মাসনেই বসে রইলাম। আমার সমস্ত শরীর ও মন এক প্রসাদী পদ্মগন্ধে সুরভিত হয়ে গেল। তরিতা ফিসফিসে গলায় রূপদাকে বললেন কানের কাছে মুখ নিয়ে, ভারী ভালো গিয়েছে বুলবুলি। আমি তরিতার কথা রিপিট করে রূপদাকে বললাম, দারুণ গিয়েছে তাই না? রূপদা আমার দিকে মোটর সাইকেলে চড়া লোক যেমন সন্দেহের চোখে পথের কুকুরের দিকে তাকায় তেমন চোখে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। তারপর বললেন, বলছো? আমি সপ্রতিভতার ভান করে অপ্রতিভতাকে চাপা দিলাম, বললাম, বলছি। মনে মনে রূপদার উপরে বেশ চটে গেলাম, কিন্তু কি করব? বুলবুলির দাদার উপরে কি আমি রাগ করতে পারি? সেই সন্ধ্যায় ওকে কিছুক্ষণ কাছে পাওয়ার সুখটুকুকে উৎসব শেষে ওকে আর দেখতে পাবো না এই ভাবনার দুঃখটা একেবারে ছেয়ে ফেলল। সেদিন আশুতোষ কলেজ থেকে হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরে এলাম তখন সুখের বা দুঃখের জন্য জানি না মনের মধ্যে একটা ভীষণ ভার অনুভব করতে লাগলাম। এর আগে কখনো আর আমাকে এমন সুখে থাকতে ভূতে কিলয়নি। খাওয়া দাওয়ার পর অনেক পাতা ডায়েরি লিখলাম সেদিন। তারপর তোমাকে এই শিরোনামটায় একটা কবিতা লেখার উচ্চাসার নাগরদোলায় চেপে অবশেষে অনেক পাতা ছিঁড়ে কলম কামড়ে রাত 2টো নাগাদ সেই কবিতাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়লাম। অফিস থেকে ফিরে বাবা ডেকে পাঠিয়েছিলেন তার ঘরে। বাবার ডাকের 2টো মানে হতো। এক, হয়তো কলম বা কোনো কিছুর উপহার এনেছেন সেজন্য,
নইলে কোনো অন্যায়ের শাসন করার জন্য। যখন সজ্ঞানে কোনো অন্যায় করতাম তখন ডাক আসলেই বুঝতে পারতাম। যখন অজ্ঞানে করতাম তখন দোতলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাবতাম কি কি অন্যায় আমি অজ্ঞানে করে ফেলতে পারি। সেদিন ঘরে ঢোকার আগে শুনতে পেলাম বাবা ও মা দুজনে একসঙ্গে খুব হাসাহাসি করছেন। ঘরে ঢুকতে মা বললেন, কি রে, তোর বাবা লোক কিরকম তা তুই পথে পথে যাচাই করে বেড়াচ্ছিস? পুরো ব্যাপারটা মনে পড়ে গেল। এরকম সাংঘাতিক কথা হাসি মুখে মা বলছেন দেখে প্রথমে অবাক হলাম, তারপরে হেসে উঠলাম। ব্যাপারটা সেদিনই ঘটেছিল। 2 নম্বর বাসের দোতলায় উঠেছি অফিস যাব বলে। জানালার পাশে সিট পেয়ে বসেও পড়েছি। এমন সময় দেখা রাঘবদার সঙ্গে। রাঘবদাকে রাঘবদা বলেই জানতাম, তার পদবি জানতাম না। তিনি ওকালতি করতেন কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে ক্লাবে একসঙ্গে টেনিস খেলতেন। ক্লাবের দাদা। আমার পাশের সিটটা খালি হতেই রাঘবদা এসে বসলেন। বললেন, সাত সকালে অফিস পাড়ায় কোথায় চললে এই গরমে? আমি বললাম, কেন, অফিসে? অফিস কি হে, এরই মধ্যে অফিস? পড়াশুনো সব শেষ? গ্র্যাজুয়েশনের পর আর পড়লে না? আমি বললাম, পড়ছি তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি যে। আর্টিকেলড ক্লার্কদের তো অফিস যেতে হয়। রাঘবদা বললেন, ও আচ্ছা, বেশ বেশ। কোন ফার্মে? ফার্মের নাম বললাম। বাবা সে ফার্মের একজন পার্টনার। ফার্মের নাম বলতেই রাঘবদা বললেন, কার আন্ডারে সার্ভ করছো? বাবার নাম বলতেই উনি আবার বললেন, আরে তাই নাকি, উনি তো আমার ভীষণ চেনা। তুমি আগে বলবে তো, তাহলে তোমার সম্বন্ধে একটু বলে দিতাম। উনি আমাকে খুব ভালো চেনেন। এই সেদিনই তো আমাকে লিফট দিলেন। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, ঠিক আছে, বলে দেব। আমি বললাম, কি বলবেন? রাঘবদা বললেন, তোমার প্রতি যেন বিশেষ ইন্টারেস্ট নেন। দেখবে, আমি বললে হয়তো অ্যালাউন্সও বাড়িয়ে দেবেন। আমার খুব মজা লাগছিল। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, উনি লোক কেমন? রাঘবদা বললেন, আরে চমৎকার লোক, যদিও রাশভারী, কিন্তু ফার্স্ট ক্লাস লোক। রাঘবদার কথা শেষ হতে না হতে চৌরঙ্গীর মোড় এসে গেল। আমি উঠে বললাম, চলি। রাঘবদা বললেন, ওকে আমার নমস্কার দিও। আমি নেমে যাবার সময় বললাম, উনি আমার বাবা হন। বলতেই রাঘবদা তড়াক করে দাঁড়িয়ে উঠলেন। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। বললেন, কি সাংঘাতিক, তুমি তো মানুষ খুন করতে পারো হে। আমি ততক্ষণে নিচে নেমে গেছি। উনি বাসের দোতলার জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাত বাড়িয়ে বললেন, তোমার মতো ফাজিল ছেলে আমি দেখিনি। ও সম্বন্ধে আমি যদি যাতা বলে ফেলতাম। আমি হেসে বললাম, বলেননি তো, তাহলেই হলো। বাবা বললেন, আজ রাঘব এসেছিল সন্ধ্যের সময়, বার ফেরত। এসেই বলল, দাদা, কি ডেঞ্জারাস ছেলে আপনার, বাজারে যাচাই করে বেড়াচ্ছে আপনি লোক কেমন। আমি মুখ নামিয়ে বাবাকে বললাম, উনি যে আমাকে কিছু বলতে দেবার সুযোগই দিলেন না আগে। এ নিয়ে বাবা ও মা অনেকক্ষণ হাসাহাসি করলেন। একটু পরে বাবা বললেন, তুমি থিয়েটার করছো নাকি? আমি বললাম, হ্যাঁ, ভয়ে ভয়ে। বাবা বললেন, থিয়েটার কবে, কোথায় হবে? আমি বললাম, দেরি আছে, নিউ এম্পায়ারে। উনি বললেন, থিয়েটারই করো আর গানই গাও, পড়াশোনাটা ঠিকভাবে করো। রোজ সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা দরজা বন্ধ করে ঘড়ি সামনে রেখে অ্যাকাউন্টেন্সির অঙ্ক করো, নইলে পরীক্ষার সময় 3 ঘন্টার মধ্যে অতগুলো ব্যালেন্স শিট কখনো মেলাতে পারবে না। আমি মাথা নেড়ে নিচে নিজের ঘরে চলে এলাম। মাথা তো নাড়লাম, কিন্তু এই অ্যাকাউন্টেন্সির সঙ্গে আমার মোটে বনে না। যত টাকা আনার হিসেব। ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলাও, হাতে মেশিন লাগিয়ে পা ছড়িয়ে বসে পাটের মহাজনের মতো অঙ্ক কষো। ভাবতাম, অনেক গাধা মরে বাবার বড় ছেলে হয়,
আর অনেক বড় ছেলে মরে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্র হয়। ভেবেছিলাম আর্মিতে যাব অথবা এয়ারফোর্সের পাইলট হব। সেকেন্ড প্রেফারেন্স ছিল শান্তিনিকেতনে অধ্যাপনা করার। গাছতলায় বসে ধুতি পাঞ্জাবি পরে, কাঁধে চাদর ফেলে, ফুরফুরে হাওয়ায় অনেক বাধ্য ছাত্র সুন্দরী ছাত্রীদের নিয়ে মনের মতো জ্ঞান দেওয়ার কথা তখন প্রায়ই ভাবতাম। তা না, পড়তে হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এ আমার লাইন নয়। যাদের লাইন তাদের আমি শ্রদ্ধা করি, তাদের কোনো রকমে ছোট করে দেখি না, কিন্তু এ আমার জন্য নয়। অথচ এ লাইন থেকে ডিরেইলড হব এমন কোনো উপায় নেই। আমার অ্যাকাউন্টেন্সি পড়া বন্ধু সাবু শিলং গেল বেড়াতে। সেখানে গিয়ে কোথায় অমিত রায় আর লাবণ্যের কথা মনে পড়বে, কোথায় মোর লাগি কেউ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে, ইত্যাদি ইত্যাদি মনে পড়ে যাবার পর বেশ মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি, ভেজা ভেজা দারুণ রোমান্টিক চিঠি লিখবে, তা না, ও লিখল, ভাই রাজা, এখানে কাল আসিয়াছি। আনারস ভীষণ সস্তা, খুব খাইতেছি। আলু, পটল এবং অন্যান্য শাকসবজিও দারুণ সস্তা। সবচেয়ে আনন্দের কথা, এখানে সিলেটের ইলিশ অফুরন্ত, ইত্যাদি ইত্যাদি। এমন চিঠি একজন 21-22 বছরের শিলংয়ে প্রথম পা দেওয়া ছেলে, সে যদি হবু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হয়, তবে আর কে লিখতে পারে? চিঠি পাওয়া মাত্র বুঝতে পেলাম অ্যাকাউন্টেন্সি ওর লাইন, এবং ও অক্লেশে অ্যাকাউন্টেন্ট হবে এবং জীবনে বিলক্ষণ উন্নতি করবে। কিন্তু আমি যখন আমার দরজা বন্ধ করে ঘুড়ি ধরে হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিট মেলাবার কথা, ঠিক তক্ষণই ষড়যন্ত্র করে দুপুরের রোদে বাড়ির লনে এক জোড়া ঘুঘু এসে ঘুরঘুর করে। রঙ্গনে ডালে বসে বুলবুলি সুমধুর শীষ তোলে। পাশের বাড়ির রেডিওতে হঠাৎ মোহর্দির সুরেলা গান বেজে ওঠে। বুকের মধ্যে এক ভালো লাগা ভরা ব্যথার শাওয়ার খুলে যায়। অথবা হঠাৎ সেই রুবির দুলপড়া মেয়েটির মুখ মনে পড়ে যায়। আমার সব গোলমাল হয়ে যায়। ঠিক যখনই আমার অঙ্ক কষার কথা, তখনই ভীষণ কবিতা লিখতে ইচ্ছে করে, ছবি আঁকতে, সাহিত্য পড়তে বা গান গাইতে ইচ্ছে করে, অথবা কিছুই না করে হাওয়ায় দোলা নিম গাছের ফিনফিনে পাতাদের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। আমার সব কিছুই করতে ভালো লাগে, শুধু ওই অ্যাকাউন্টেন্সির অঙ্ক করা ছাড়া। অথচ আমি জ্ঞান পাপী। এই অঙ্ক করাটা যে আমার আশু কর্তব্য, এই বোধটা আমাকে সব সময় পীড়িত করে। ভেতরের খেয়ালি, ভাবুক, অন্যমনস্ক আমিটা বাইরের খোলা অঙ্কের বইয়ের দিকে উদাস চোখে চেয়ে থাকে। বুকের মধ্যে কবিটা বাইরে এসে দূর থেকে বুকের মধ্যে হুবো অ্যাকাউন্টেন্টকে ভয় ভক্তির সঙ্গে প্রণাম করে। বেলার মনে বেলা বয়ে যায়। অ্যাকাউন্টেন্ট হতে হলে একটা নির্দিষ্ট কালচে চোখ কান বোঝা ঘানি টানা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। সেসবের ধারে কাছে যেতে মন সরে না আমার। একদিন বাবা ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফ আঁকতে দিয়েছিলেন। দেখি অনবধানে রবীন্দ্রসঙ্গীতে ভাব ও সুরের সুষম সমন্বয়ের গ্রাফ এঁকে বসে আছি। এই কুকর্ম আবিষ্কার করার সঙ্গে সঙ্গেই নিজেই নিজের কান মলেছি। যাই করি না কেন, আমার সমস্ত মন অনেকগুলো অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে আমার কানের কাছে সব সময় বলতো, আমার সামনে দুরন্ত দুর্দিন। আমার জন্য আমার বাবা এবং আমি দুজনে সমান দুঃখিত ও আহত হব। দুজনেরই সমান অসহায় অবস্থা হবে। কথা ভাবলেই, বাবার কথা ভাবলেই আমার মধ্যের অপরাধবোধটা কাঁটার মতো বিদ্ধ। অথচ আমার কিছু করার ছিল না। অনেক চেষ্টা করেও আমি ভেতরের অন্য আমিটাকে বদলাতে পারতাম না। মনে মনে বলতাম, ওই আমিটাকে গলা টিপে মেরেও আমার একজন সার্থক কেজো লোক হওয়া উচিত। কিন্তু পারতাম না। জানতাম যে কখনো পারব না। একা আমার নিজের মধ্যে এমন জোর ছিল না যে আমি একজন অবিন্যস্ত ভাবুক ও কবিকে টপকে গিয়ে বিন্যস্ত প্র্যাকটিক্যাল হিসাবরক্ষক হই। তখন আমার এমন একটা বয়স যে সে বয়সের প্রত্যেকের বাবা তার আদরের ছেলের মধ্যে একজন প্রতিপক্ষের অস্পষ্ট আভাস পান, এবং প্রত্যেক মা তার অনাগত পুত্রবধূর অনেকানেক কাল্পনিক দোষ সম্বন্ধে মনের মধ্যে কল্পনার কুণ্ডলী পাকান।
ঠিক সেই সময়, সেই অমোঘ মুহূর্তে অ্যাকাউন্টেন্সির অঙ্ক ও সেই রুবির দুলপড়া মেয়েটি আমার ব্যক্তিগত শান্ত ঘটনাবিহীন জীবনে এক সাংঘাতিক সাইক্লোন তুলল। তার সাঁই সাঁই রব আমাকে ভয়ে সিটিয়ে দিল। বাবার কাছ থেকে নিচে নেমে এসে দেখি অর্ঘ্য এসে বসে আছে। অর্ঘ্যকে দেখেই অ্যাকাউন্টেন্সির বই তাকে তুলে রেখে বললাম, গান শোনাও। অর্ঘ্য জর্জ তার কাছে গান শিখত। দিন কয়েক আগে সুনন্দা পট্টনায়ক ও নাজাকত আলী, সালামত আলী আমাদের বাড়িতে গান গেয়েছিলেন। অর্ঘ্যও শুনতে এসেছিল। সে সম্বন্ধেও কথা তুলতেই বললাম, কথা পরে হবে, আগে গান শোনাও। অর্ঘ্য গাইল, সখী আধারে একেলা ঘরে মন মানে না। তারপর একে একে অনেক গান গাইল। অর্ঘ্যর গলায় গাওয়া আমার তখনকার প্রিয় গান ছিল, এই সকালবেলার বাদল আধারে, আজ বনের বিনায় কিশোর বাধারে। রাত প্রায় 9টা নাগাদ অর্ঘ্য উঠলে আমি খেতে এলাম উপরে। বাবা খাওয়ার টেবিলে আমার উল্টো দিকে বসেছিলেন। রোজ বাবা একই চেয়ারে বসতেন। বাবা বললেন, রাজা, তোমার গান বাজনা থিয়েটার একটু বেশি হচ্ছে না? এরকম করলে পাশ করতে পারবে না, কিন্তু মনে থাকে যেন। তারপরই বললেন, গানের স্কুলটা ছেড়ে দিতে পারো না আপাতত? আমি মুখ নিচু করে রইলাম, জবাব দিলাম না। বাবা বললেন, ভেবে দেখো, এখন বড় হয়েছ, নিজের ভালো নিজে না বুঝলে আর কে বুঝবে? বাবার কথার মধ্যে সত্য ছিল। হয়তো সত্যি বাড়াবাড়ি করছি আমি, কিন্তু বাবাকে কি করে বোঝাবো যে দোষটা গানের স্কুলের বা বাইরের কোনো কিছু নয়, দোষটা আমার ভেতরের। বাবা যা বলেন তা স্বভাবতই আমার ভালোর জন্য, কিন্তু ভালো হওয়া বোধ হয় আমার কপালে নেই। গুরুজনেরা ভালো হওয়া বলতে যা বোঝেন তার ছেটে ফোটাও নেই আমার মধ্যে। তাছাড়া গানের স্কুল এই মুহূর্তে ছাড়া যায় না। এখন স্কুল ছাড়লে তো আর তাকে দেখতে পাবো না। সে তো হারিয়ে যাবে বরাবরের মতো। এত বড় কলকাতায় এত লোকের ভিড়ে কোথায় আমি খুঁজে পাবো সেই এক রত্তি বেনি ঝোলানো মিষ্টি গলার মেয়েটিকে? এত কথা বাবাকে বলা যায় না। আমি চুপ করে খেতে লাগলাম। খাওয়া দাওয়ার পর ভাবলাম পড়াশুনোয় বসি, কিন্তু আজ আর মন বসছে না। অর্ঘ্যের গান, বাবার কথা, এসব মিলে সমস্ত গোলমাল হয়ে যাচ্ছিল। প্রায় রোজই এরকম কিছু না কিছু হতো, এমনকি কোনো চাক্ষুষ কারণ না থাকলেও গোলমাল হতো। ঘরের আলো নিভিয়ে জানালার কাছে এসে বসলাম চেয়ার টেনে। বাইরে জ্যোৎস্না ফুটফুট করছে। নিমগাছের কাকেরা ভুল করে ভোর হয়েছে ভেবে কা 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 করে ডেকে উঠছে। জ্যোৎস্নার একটা লম্বা ফালি জানালা দিয়ে এসে ঘরের মধ্যে বিছানার উপরে পড়েছে। পথ দিয়ে সেই বেহালাওয়ালা ঝড়ের টানে টানে পরজ বসন্তের রেশ উড়িয়ে দিয়ে জ্যোৎস্না ভরা আকাশের বুকে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। বেহালার সুরটা কাঁপতে কাঁপতে বুকের মধ্যে সযতনে তুলে রাখা কোনো জলতরঙ্গে তরঙ্গ কাঁপাতে কাঁপাতে একসময় মুছে গেল। এলোমেলো হাওয়ায় ঘরে ও বাইরে গাছগাছালিতে পিছলে পড়া চাঁদের আলোর নিচে ছায়াগুলো নাচানাচি করছিল। নানা রকম ফুলের গন্ধ আসছিল লনের পাশের বাগান থেকে। আমার হঠাৎ শামু কাকার কথা মনে পড়ে গেল। পুরনো বাড়িতে সপ্তাহে 2 দিন করে আসতেন শামু কাকা আমাকে গান শেখাতে, তার দিলরুবা কাঁধে ঝুলিয়ে। সে বাড়ির পশ্চিমের ঘরে জানালার পাশে বসে দিলরুবা বাজিয়ে শামু কাকা এমনও রাতে পরজ বসন্ত অথবা কানাড়ায় বসানো কোনো গান গাইতেন। ওর কাছে আমার গান শেখার চেয়ে গান শোনার আগ্রহটা বেশি ছিল। ওর কুচকুচে কালো চোখে, কাটা কাটা মুখে আর কাঁচা পাকা চুলে কি যেন একটা উদাসী যোগের ভাব ছিল। গলাটা ছিল ভাঙা ভাঙা, কিন্তু বড় দরদ ভরা। এমনই এক রাতে শামু কাকা আমাকে আজিয়ে গন্ধ বিধুর সমীরণে গানটা তুলিয়েছিলেন। আমি তানপুরা ছেড়ে তুলেছিলাম, আর উনি দিলরুবা বাজিয়ে গাইছিলেন। মনে পড়ে, খুব মনে পড়ে। সেসব দিনের কথা মনে পড়লে ভীষণ ভালো লাগে, কিন্তু পরক্ষণে বড় কষ্ট হয়। আর কখনো তো সেসব দিন ফিরে আসবে না।
সুরেলা গলা শুনলে আমার গায়ের সব রোম খাঁড়া হয়ে যায়। নাভের কাছটা আনন্দের ব্যথায় পিনপিন করে। স্বরের উদারা মুদারা তারা, সুরের আলাপ তান বিস্তার এসব মিলিয়ে আমায় কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়। তখন পায়ের তলায় মাটি পাই না। মনে হয় এই সুরের স্রোতে, এই ভালো লাগার অবস্কর আনন্দে যে যার নামে গিয়ে পৌঁছব। নাইবা হলাম এ জীবনে সাকসেসফুল, নাইবা চড়লাম মার্সিডিস গাড়ি। আমি, আমার সুস্থ দেহ, জানালার পাশের এই লতানো বোগেনভেলিয়া, একটা আঁত পোড়া সিগারেট, মাথার মধ্যে ঝুমঝুম করে বাজা একজনের ভাবনা, আর এই একান্ত করে পাওয়া এলোমেলো হাওয়া পাওয়া একটি চাঁদের রাত, এই নিয়েই একটি চমৎকার বেঁচে থাকা, একটা অভাবনীয় জীবন। তোমরা যাকে বড় হওয়া বলো, তেমন হতে আমার স্বাদ নেই, আমার প্রয়োজনও নেই। বিশ্বাস করো, কেজো পৃথিবীর সমস্ত সাকসেসফুল লোকেরা, বাবা মা, তোমরা সকলে বিশ্বাস করো, আমার সত্যিই প্রয়োজন নেই। সেদিন হঠাৎ দেখা হয়ে গেল তার সঙ্গে। গড়িয়াহাটের মোড়ে আমি সবে বাস থেকে নেমেছি অফিস ফেরতা। হঠাৎ একটা দোতলা বাসের উপরতলায় জানালার ধারে বসা তার মুখের এক ঝলক দেখতে পেলাম। হু হু করে আলো জ্বলা বাসটা চলে গেল। হু হু করে আমার বুক জ্বলে গেল। সেই মুহূর্তে আমার মন এক ভাষাহীন আনন্দ ও বেদনায় ভরে গেল। অনেকক্ষণ আমি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর বাড়ির দিকে হেঁটে আসতে লাগলাম। বেশ শান্তিতে ছিলাম কদিন। এমনকি আজ সকালেও বেশ কয়েকটা ব্যালেন্স শিট মিলিয়েও ফেলেছিলাম। ভেবেছিলাম আমার মধ্যের শীতের দিনে সাপের মতো ঘুমিয়ে থাকা কেজো লোকটার সমস্ত লক্ষণ ও গুণাগুণ ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে। কিন্তু অকস্মাৎ এই দুর্ঘটনায় আবার সব গোলমাল হয়ে গেল। আর কদিন পরে সকালবেলা হঠাৎ রেডিও খুলেই চমকে উঠলাম। কে যেন গাইছে, মরি গো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে। এ গলা আমার ভীষণ চেনা। প্রশ্বাস নেবার শব্দ, উচ্চারণ সবকিছু আমার কানে গেঁথে ছিল। গান শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে গাইছিল, দেখিকে তার মুখেরও হাসি, তারে ফুলেরও মালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমারও বাসি, আমারও প্রাণে বেজেছে। আমার সমস্ত মন উহু উহু করে উঠল। আমার জন্য কেউ যে কখনো এমন করে গাইতে পারে তা কখনো আমার মনে হয়নি। আমার মন যেন কেবলই বলতে লাগলো, আমার যেমন করে তাকে ভালো লেগেছে তারও নিশ্চয়ই আমাকে তেমন করে ভালো লেগেছে। এ ভাবনা, এ বিশ্বাসের কোনো প্রমাণ নেই, কিন্তু আমার মন বারে বারে বলতে লাগলো যে আমিও তার মতন করেই তাকে বলে আসি, তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে। সেই গান শুনতেই বুঝলাম যে আমার গায়িকা আজকাল রেডিওতে গান গাইছে। কেন জানি না, ওর গান সেই প্রথম দিন শোনার পর থেকেই আমার মনে হতো, মন বলতো একদিন ও খুব বড় গায়িকা হবে। অল্প বয়সের পাখির চিকন গলার স্বর সরে গিয়ে যখন ভরা যুবতীর গলার ঝর্ণাতলার কলস ভরার গভীরতা লাগবে গলায়, তখন সে সম্পূর্ণা হবে। আমার মনে হতো রবীন্দ্রসঙ্গীত অন্য সব গানের চেয়ে সম্পূর্ণ স্বতন্ত্র। সুরের সঙ্গে তাল মেলালেই এখানে গান জন্মায় না। এখানে ভাব, গায়কী, সুর, তাল, লয়, উচ্চারণ, নিঃশ্বাস ফেলা আর প্রশ্বাস নেওয়া প্রতিটি সূক্ষ্ম ও আপাত সহজ ব্যাপারই অত্যন্ত জরুরি। এই সমস্ত কিছু মিলেমিশে উড়িষ্যি ফিলিগ্রি গয়নার মতো এই গানের আবেদন। শুধু গলা থাকলে, শুধু সুর থাকলে, শুধু উচ্চাঙ্গ সঙ্গীতের পটভূমি থাকলেই এ গান কেউ যথার্থভাবে গাইতে পারে বলে আমার মনে হতো না। গানের কথার মধ্য দিয়ে যা বলা হয়েছে, মনের কথার সেই আভাস গায়কীর বিভাসে প্রতিভাত না হলে সুরের সঙ্গে ভাবের, লয়ের সঙ্গে তালের এক আশ্চর্য অশ্লেষের মধ্যে পরিপ্লুতি না ঘটলে এ গান আর গান হয় না। তাই অনেকেই যদিও রবীন্দ্রসঙ্গীত গান, কিন্তু তা সঙ্গীতই হয়, রবীন্দ্রসঙ্গীত হয় না। এসব কথা মাঝে মাঝে আমার গানের স্কুলের বন্ধু রানাকে বলতাম। নরিদা,
সৈয়দ আমানুল্লাহ, অমর, ওদের সঙ্গেও আলোচনা করতাম। ওদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের প্রকৃত স্বরূপ ও গায়কী নিয়ে আলোচনা হতো। আমরা সকলেই সৎসাহে আলোচনা করতাম, অন্যের মতামত শুনতাম, নিজের মতামত জানাতাম। আলোচনা শেষে আমি বলতাম, দেখো, বুলবুলি কালে একদিন বেশ ভালো গাইবে। রানা তাচ্ছিলের গলায় বলতো, ফুহ, কিচ্ছু হবে না, কাকার স্কুল থাকলে অনেকে এমন সোলো গানের চান্স পায়। এ জীবনে মই ধরে কাউকে তোলা যায় না, বুঝলি রাজা? তোলা হয়তো যায়, তা কিছুটা অবধি। তারপর সবাইকেই নিজের নিজের পায়ে ভর করেই দাঁড়াতে হয়, একমাত্র নিজের গুণে। সেই উচ্চতায় পৌঁছে কাকা, জ্যাঠা, মামা, মাসি কেউই আর কাজে লাগে না। আমি রানার কথা শুনে হাসতাম, ঝগড়া করতাম না, কিন্তু বলতাম, দেখো হয় কি না। আসলে ওর রাগের কারণটা আমি বুঝতাম। ওর প্রতি আমাদের স্কুলের একটি মেয়ে খুব অনুরক্তা ছিল। ও তাকে খুব ভালোবাসত। সে মেয়েটি গান গাইতো ভালোই, কিন্তু তাকে সোলোর চান্স দেওয়া হয়নি সেবারে। তাই রানার মনে লাগার কথা। এ কথা জেনেই ওর সঙ্গে ঝগড়া করতাম না। তাছাড়া এটা ঝগড়ার বিষয়ও না, বিশ্বাসের বিষয় ছিল। আমি ঠিক কি রানাই ঠিক তা প্রমাণিত হবে আজ থেকে 10-15 বছর পরে। এখন এই মুহূর্তে আমার কল্পনার মানুষে এবং রানার জলজান্ত গার্লফ্রেন্ড দুজনেই গায়ে জীবনের চৌকাঠে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকেই প্রমাণ করতে হবে নিজের নিজের গুণ, তাদের নিজের নিজের জীবনে ও যৌবনে। এদিকে থিয়েটারে রিহার্সাল পুরো দমে আরম্ভ হয়ে গেছে। আমরা এবারে রবীন্দ্রনাথের 3 সঙ্গীর একটি গল্প রবিবার নিউ এম্পায়ারে মঞ্চস্থ করব। নাট্যরূপ দিয়েছেন শ্রীমতী শান্তিশ্রী নাগ। শান্তিদি প্রায়ই রিহার্সেলে আসতেন। খুব সুন্দর করে সাজতে জানতেন শান্তিদি। এখন অনেকে সাজতে শিখেছেন, কিন্তু তখন রুচি ব্যাপারটা নিতান্ত ব্যক্তিগত ছিল। রুচিটা আজকের মতো এমন স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়নি। তখন যারা সাজতে জানতেন তারা বেশি ছিলেন না সংখ্যায়। উনি ঘরের কোনায় বসে মহড়া দেখতেন। বৌদি বিভার চরিত্রে অভিনয় করছিলেন। রবিবারে বিভার চরিত্রে বৌদিকে অভিনয় করতে হতো না। ওর চরিত্রে রবীন্দ্রনাথের বিভা এমনিতেই আরোপিত হয়েছিল। মহড়ায় আরও আসতেন সলিল সেনগুপ্ত, প্রায় রোজই। উস্কো খুস্কো রুক্ষ চুল, চশমা চোখে অপলকে আমাদের দিকে চেয়ে থাকতেন। দেখতেন কে কেমন অভিনয় করি। দেখতেন আর অনর্গল সিগারেট খেতেন। মহড়া ব্যাপারটা যখন বেশ একঘেয়ে হয়ে এসেছে, এমন সময় হঠাৎ আবিষ্কার করলাম যে রবিবারের নাট্যরূপে একটা কলেজের ফাংশনের ব্যাপার আছে। তাতে চন্দ্রিকা নাচবে এবং বুলবুলি গান গাইবে। ওরাও মহড়ায় আসতে আরম্ভ করল মাঝে মাঝে। গানটা ছিল বাহার রাগাশ্রিত। আজি কমল মুকুল দল খুলিল, দুলিল রে দুলিল, মানুষ সরস রস, পুলকে পলকে পলকে ঢেউ তুলিল। যেদিন ওরা প্রথম এলো মহড়াতে, সেদিন থেকেই মহড়ার আকর্ষণ আমার কাছে অনেক বেড়ে গেল। চন্দ্রিকা ভারী ভালো নাচত। ওর চোখ মুখের অভিব্যক্তির তুলনা ছিল না। আরও একজনের নাচ খুব ভালো লাগত, তার নাম ছিল মন্দিরা সেন রায়। যাই হোক, বুলবুলির সঙ্গে ওখানে আমার প্রায়ই দেখা হতে লাগল। কিন্তু ওই পর্যন্তই। চোখে চোখ পড়লেই আমার বুকের মধ্যেটা কেমন করত যেন। ও সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিত। মুখ দেখলে মনে হতো এইমাত্র ক্যাস্টর অয়েল খেয়েছে। যখন দেখা হতো না, তখন বাড়িতে আয়নার সামনে বসে ওর সঙ্গে কী কী কথা কেমন করে বলবো সেসব রিহার্সাল দিয়ে রাখতাম। কিন্তু দেখা হলে বৃষ্টি ভেজা কাকের মতো মিয়ে যেতাম। যতটুকু সময় ও সামনে থাকতো, ততটুকু সময় ও যে আছে, আমার সামনে আছে, কাছে আছে, এ জানাটুকুই আমাকে দারুণ এক ভালো লাগায় আচ্ছন্ন করে রাখত। ওর দিকে তাকাবার প্রয়োজনই বোধ করতাম না। মনে মনে ভাবতাম, ও তো আমারই, তারা কিসের? আসলে ও যখন আমার পাশে থাকত, তখন আমি রাজার মতো ব্যবহার করতাম, যেন আমার কিছুরই অভাব নেই, প্রয়োজন নেই তার ভালোবাসার। অথচ ও যেই চলে যেত, অমনি কাঙালের মতো হায় হায় করত আমার সমস্ত মন। মন বলতো,
কেন আর একটু তাকালাম না ওর দিকে? কেন একটু সাহস করে কথা বললাম না? সেদিন মহড়ার শেষে বেরোচ্ছি স্কুল থেকে। সলিলদা বললেন, কি হে, সিনেমা করবে? আমি তো আকাশ থেকে পড়লাম। থিয়েটার করছি তাতেই মধ্যের হবু অ্যাকাউন্টেন্টের ত্রাহি ত্রাহি অবস্থা, তার উপর সিনেমা। সলিলদা শুধালেন, তোমাদের বাড়ি কি খুব কনজারভেটিভ? একটু ভেবে বললাম, যাদের কনজার্ভ করার কিছু থাকে তারাই সাধারণত একটু কনজারভেটিভ হয়। উনি বললেন, জিজ্ঞেস করে রেখো। ভাবলাম, জিজ্ঞেস করে কে মার খাবে? তবুও পরদিন সত্যি সত্যি সকালের সলিলদার সঙ্গে এক ভদ্রলোকের বাড়িতে যেতে হলো। যার কাছে গেলাম তার নাম চিত্ত বসু, ফিল্মের পরিচালক। লোকে যেমন করে চোর ছাঁচড়কে দেখে তেমন করে সেই সুপুরুষ পরিচালক আমার মুখে চেয়ে রইলেন, ক্যামেরা ফেসের খোঁজে। নাকটা ছোটবেলায় রীতিমতো শার্প ছিল, কিন্তু শ্রদ্ধেয় ঠাকুমা সেটাকে আরো উন্নত করার চেষ্টায় খাঁটি সর্ষের তেল নাকে রোগড়ে রোগড়ে ঘষে আমার বাঁশির মতো নাকটির সর্বনাশ ঘটিয়ে রেখেছিলেন। চিত্তবাবু বললেন, করবে? বললাম, কি বই?" উনি বললেন, পুত্রবধূ, উত্তম কুমার, মালা সিনহা হিরো হিরোইন। আমি বললাম, আর আমি ভিলেন? না না, ভিলেন না, খুব ভালো ছেলের রোল। এবং বোকা ছেলের? আমি বললাম, বোকা নয়, মহৎ। উনি বললেন, আমাকে বাড়িতে জিজ্ঞেস করতে বলা হলো, কিন্তু বলা বাহুল্য সে সাহস আমার ছিল না। একে পরীক্ষার আগে থিয়েটার করছি, তার উপর সিনেমা। অবশ্য আমাকে চিত্তবাবুর পছন্দ হয়েছিল কি না এবং আমার চিত্তবাবুকে পছন্দ হয়েছিল কি না তা আমরা কেউই কাউকে স্পষ্ট করে জানাইনি। যে কারণে হোক, আমার সিনেমা করা হলো না। উত্তম কুমার জানলেও না যে সেদিন তার কত বড় ফাঁড়া কেটে গেল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস, খেলা যখন, এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।